হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা 6th সেমিস্টারে পড়ছো, সেই 6th সেমিস্টারের অর্থাৎ CC14 যে পার্টটি রয়েছে সেই CC14 পার্টটি নিয়ে আজকের আলোচনা করব। CC14 যে শর্ট কোশ্চেন, তোমাদের ছোট প্রশ্ন যেগুলো পড়বে এবছরে 100% কমনযুক্ত সাজেশান সেগুলো আমরা দেব। এর আগে আমরা অনেকগুলো শর্ট প্রশ্নের ভিডিও করেছি, CC13 করেছি, সেগুলো তোমরা দেখে নিও। আমরা এবারে আজকের আলোচনা করব সেটা হচ্ছে আমাদের CC14 পেপারটি। প্রথম প্রশ্নটি কি বলছে? প্রথম প্রশ্নটি বলছে যে কোনো দুটি পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রকৃতকে নিয়োগ করা হয়ে থাকে। কোন কোন দুটি পরিস্থিতিতে? প্রশাসন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার ক্ষেত্রে। তারপর প্রশ্ন রয়েছে সর্বভারতীয় কৃতক সহ কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠানটির নাম লেখো। মুসৌরি ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। সচিবালয় কি? দেশের গোটা প্রশাসনের সরকারি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ কেন্দ্র। প্রধানত এখানে সরকারের সকল নীতি নির্ধারণী সংস্থা অবস্থিত বা সরকারের সমস্ত নীতি নির্ধারণ করা হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে প্রধানমন্ত্রীর কার্যালয় কিভাবে গঠিত হয়? ভারতের প্রধানমন্ত্রী তাৎক্ষণিক কর্মীরা সেই সাথে প্রধানমন্ত্রীকে রিপোর্টিং একাধিক স্তরের সহায়তা করে কর্মীদের নিয়ে গঠিত। অর্থাৎ মন্ত্রী অস্থায়ী রাজনৈতিক প্রধান বা একাধিক উপমন্ত্রীদের সাহায্যে নিয়ে গঠিত হয়। তোমাদের একটি কথা বলবো, আমি তোমাদের ছক দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে, সেই ছকটা দেখে নিলে বুঝতে পারবে প্রধানমন্ত্রীর কার্যালয় কিভাবে গঠিত হয়। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাষ্ট্রকৃতক কমিশন গঠনের কথা বলা হয়েছে? 315-1 নম্বর ধারাতে রাজ্য রাষ্ট্রকৃতক কমিশন। ধারাটি একবার তোমরা তবু দেখে নেবে। পরের প্রশ্ন বলছে জেলা শাসকের অধীন 2 জন আধিকারিকের নাম লেখো। SDO এবং BDO। পরের যে প্রশ্নটি রয়েছে কি বলছে? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ লক্ষ্য ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে? 243 নম্বর ধারায় 9 নম্বর অনুচ্ছেদের 33 নম্বর সংবিধান সংশোধনীতে। এটা কিন্তু একটু তোমরা দেখে নেবে সবাই। পঞ্চায়েত প্রতিষ্ঠার আদর্শ লক্ষ্য ভারতীয় সংবিধানে কোন ধারায় রয়েছে? কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনা কে করেন? কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনা কে করেন? মেয়র, বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। তারপরের প্রশ্নটি বলছে গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর। এটি গ্রাম পঞ্চায়েত গঠন করার জন্য রাজ্য সরকার কোনো একটি মৌজা বা তার অংশবিশেষ বা তার সংলগ্ন একাধিক মৌজা বা তার অংশবিশেষকে গ্রাম ঘোষণা করে থাকেন এবং প্রত্যেক গ্রামের নামে গ্রাম পঞ্চায়েতের নামকরণ হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠন করা হয়? গ্রাম পঞ্চায়েত হচ্ছে সবথেকে নিম্ন স্তর যেটা বলা যেতে পারে, এবং নিম্ন স্তরের মধ্যে গ্রাম পঞ্চায়েতে একজন প্রধান থাকে। তোমাদের একটু বলে দিলাম, প্রধান থাকে। বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন স্তর থেকে যারা নির্বাচিত হয়, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা থাকে, মেম্বারগুলো মিলে একজনকে প্রধান হিসেবে নির্বাচিত করে। পরের যে প্রশ্নটি বলছে কলকাতা পৌর প্রতিষ্ঠান বর্তমানে মোট কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? 144টি ওয়ার্ড নিয়ে গঠিত, 16টি বোরোতে বিভক্ত। কোন সালে পরিকল্পনা কমিশন বাতিল করা হয়? 2014 সালে নরেন্দ্র মোদী সরকার সময় পরিকল্পনা কমিশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা কমিশনের বদলে যেটা এসছে তোমরা জানো নীতি আয়োগ। তোমাদের এটা মনে রাখা উচিত, নীতি আয়োগ এসছে। ভারতের ব্যয় নিয়ন্ত্রক এবং মহাগণনা বা মহা হিসাব পরীক্ষককে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। তারপরে বলছে পদচ্যুতও কিন্তু রাষ্ট্রপতি করবে। ভারতের নাগরিক অধিকার রক্ষার চূড়ান্ত প্রহার হিসেবে কোন আদালত কাজ করে? সুপ্রিম কোর্ট কাজ করে। ভারতের নাগরিক অধিকার রক্ষার চূড়ান্ত প্রহরী হিসেবে হবে। পরবর্তী প্রশ্নটি বলছে যে জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্য কি? এগুলো বড় প্রশ্নও দিয়েছি তোমাদের, দেখবে। জাতীয় স্বাস্থ্য মিশনের মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র মহিলা এবং শিশুদের জন্য মানব সম্পদ স্বাস্থ্যসেবা প্রাপ্যতা এবং অ্যাক্সেস উন্নত করা। অর্থাৎ যারা হচ্ছে গ্রামীণ এলাকায় বসবাস করছে, যারা মহিলা এবং শিশু, তাদের জন্য বা মানব সম্পদ যেটাকে বলছে, মানব সম্পদ বা স্বাস্থ্যসেবা সেটাকে দেওয়া, গরিব মানুষের
স্বাস্থ্যের দিকে উন্নতি করা, স্বাস্থ্যকে সুরক্ষিত করা। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে কোন সালে সর্বভারতীয় কৃতক আইন প্রণীত হয়? 1951 সালে। সালগুলো একটু তোমরা দেখে নেবে, বারবার করে বলছি। ভারতীয় সংবিধানে 312 নম্বর ধারায় কি বলা হয়েছে? 312 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার সর্বভারতীয় পরিষেবা গঠনের একচেটিয়া ক্ষমতা রয়েছে। আইএস, আইপিএস, আইএস হলো অল ইন্ডিয়া সার্ভিসের অন্তর্ভুক্ত। তারপরে রয়েছে কেন্দ্রের রাষ্ট্রকৃতক, বানানগুলো একটু ভুল রয়েছে, দেখে নেবে। কেন্দ্রের রাষ্ট্রকৃতক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ক্যাবিনেট সচিবের একটি কাজ উল্লেখ করো। ক্যাবিনেট সচিবের একটি কাজ কি? মন্ত্রিপরিষদ সচিবালয়ের প্রধান, কেন্দ্রীয় সরকারের প্রধান সমন্বয় হিসেবে কাজ করে, সিভিল সার্ভিস বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে রাজ্যের মুখ্য সচিবের একটি কাজ উল্লেখ করো। বলছে মুখ্য সচিবের রাজ্য প্রশাসনের সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে সেক্রেটারিয়েট ও ডাইরেক্টরের মধ্যে পার্থক্য লেখো। সেক্রেটারিয়েট বা সচিবালয় এমন একটি ভবন থেকে যেখানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়। সকল সচিব এবং তাদের কর্মীরা এখানে তাদের দায়িত্ব পালন করে এবং সমস্ত আদেশ এখানে রাজ্যের গভর্নরের মাধ্যমে জারি করা হয়। অন্যদিকে কি বলছে? ডাইরেক্টর বা পরিচালক যিনি হবেন তিনি বলছে পরিচালক এবং তাদের কর্মীরা অন্য একটি ভবনে অধিদপ্তর বসে, সরকার কর্তৃক জারি করা নীতি এবং আদেশ অনুসরণ এবং বাস্তবায়ন করে জেলা বিভাগীয় সংস্থার মাধ্যমে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, পরবর্তী প্রশ্ন বলছে বিডিও কথাটির পুরো অর্থ কী? বিডিও কথাটির পুরো অর্থ কী? ব্লক ডেভেলপমেন্টাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরের প্রশ্ন বলছে মহকুমা শাসকের একটি কাজ উল্লেখ করো। প্রশাসনিক দায়িত্ব পালন, রাজস্ব যেগুলো রাজস্ব সংগ্রহ করার দায়িত্ব পালন করে এবং তার এলাকার উন্নয়নের জন্য সে কাজ করতে পারে। পরের যে প্রশ্নটি বলছে দেখো, জেলার প্রধান রাজস্ব সংগ্রাহককে? জেলা কালেক্টর হচ্ছে জেলার প্রধান রাজস্ব সংগ্রাহক। তার পরের প্রশ্নটি বলছে সংবিধানের 73তম সংবিধান সংশোধনের একটি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধন হল সংবিধানের একটি সংশোধনী যা গ্রাম পঞ্চায়েতগুলির একটি সংশোধনী, যা গ্রাম পঞ্চায়েতগুলির গ্রাম সংস্থাগুলিকে মানসম্পন্ন করার নির্দেশ দেয় এবং স্থানীয় সরকারের একটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই পার্টটা আমি একটু বলে দিচ্ছি। 73তম সংবিধান সংশোধনের একটি বৈশিষ্ট্য হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টি। এটুকু লিখলেই হবে, এটা না লিখলেও শুধু লিখবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টি, মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ, এটুকু লিখলেই হবে। পরের প্রশ্নটি যেটা বলছে বাজেট বলতে আমরা কি বুঝি? বাজেট কি না, একটি দেশে নির্বাচিত সরকারকে দেশের যখন দায়িত্ব দেওয়া হয় তখন সরকার আগাম কিছু পরিকল্পনা করে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেটি বাজেটের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেয়ে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে কোথায় কত টাকা ব্যয় হবে সেই পরিকল্পনার নামকে বাজেট বলা হয়। পরের প্রশ্ন বলছে পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 15ই মার্চ। একদম তারপরের প্রশ্নটি দেখো, সরকারি গাণিতিক কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখো। পার্লামেন্ট যে কার্যে পরিমাণ অর্থ মঞ্জুর করেছে সেই সাথে সেই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা সরকারি গাণিতিক কমিটির প্রধান কাজ। আমরা একদম শেষ স্তরে পৌঁছে গেছি, শেষ একদম জায়গাতে পৌঁছে গেছি। সরকারি গাণিতিক কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখো। পার্লামেন্ট যে কার্যে যে পরিমাণ অর্থ মঞ্জুর করেছে সেই অর্থে সেই পরিমাণ ব্যয় হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা সরকারি গাণিতিক কমিটির কাজ, আমি এখনই আলোচনা করলাম। এরপরে বলছে লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য কী ছিল? দুর্নীতি নির্মূল করা এবং এর মূল লক্ষ্য। কত সালে তথ্য জানার অধিকার আইন পাস হয়? 2005 সালে। এই প্রশ্নগুলি ছাড়াও 2023 সালে যে থাম্বনেলটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, 2023 সালের যে প্রশ্নগুলি আমি করিয়েছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই এই বছরের জন্য করবে। এই ভিডিওটি এবং ওই ভিডিওটি তোমাদের, এই দুটো ভিডিও তোমাদের দেখতে হবে। দেখলে তোমরা এই দুটো ভিডিও থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এই পিডিএফটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। আমাদের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো। আর একটি কথা, আমাদের একাডেমি থেকে যে সমস্ত বড় প্রশ্নে যে সমস্ত সাজেশানগুলো ছিল, যে সমস্ত সাজেশানগুলো দেওয়া হয়েছিল সেগুলোও তোমরা পেয়ে যাবে, সেগুলো আমরা এখান থেকে দিচ্ছি। অর্থাৎ তোমাদের পেইড কোর্সে জয়েন হতে হবে। এখন তোমরা যদি পেইড কোর্সে যুক্ত হতে চাও বা পিডিএফগুলো পেতে চাও তাহলে অবশ্যই ফোন করতে হবে 8620063339 এই নম্বরে। বাংলা মিডিয়াম এবং ইংরাজি মিডিয়াম দুটো মিডিয়ামের জন্য কিন্তু পিডিএফ পাওয়া যাচ্ছে, সেটা 2nd সেম, 4th সেম এবং 6th সেম। থ্যাংক ইউ।
ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার পাশে থাকার চেষ্টা করবে।